জয় গুরু। আমার অত্যন্ত অত্যন্ত কাছের, অত্যন্ত প্রিয় আমার প্রতিভাজন কল্যাণীয় শ্রীমান সজল, তার সপরিবার আজকে তার পূজনীয় পরমারাধ্য পিতৃদেবের এই প্রয়াণকে উপলক্ষ করে প্রত্যেক বছর এই নির্দিষ্ট 18 মার্চ তার পরিবারের পক্ষ থেকে প্রত্যেককে আন্তরিক আহ্বান, আমন্ত্রণ, আবেদন এর ভেতর দিয়ে এই বিশেষ প্রার্থনা সভা উদযাপন করে। আজকেও তার ব্যতিক্রম হয়নি। এখানে প্রত্যেকেই তার আহ্বানে, তার পরিবারের আহ্বানে সাড়া দিয়ে প্রত্যেকেই এখানে একত্রিত হয়েছে। আমি এই পরিবারের পক্ষ থেকে যারা এখানে একত্রিত হয়েছেন তাদের পরিবারের পরিবেশে এই বৃহত্তর অঞ্চলের প্রত্যেক অস্তিত্বের এবং যে পরিবার আজকে আয়োজন করেছেন এই পরিবারের প্রত্যেকটি অস্তিত্বের সঙ্গে বিশ্বের সকল প্রাণ এবং সকল অস্তিত্বের দীর্ঘ নিরোগ, সুস্থ, সুন্দর এবং সামগ্রিক যে ইষ্টময় জীবন আমার গৌরব শ্রী শ্রী ঠাকুরের শ্রী চরণ প্রান্তে আমি প্রার্থনা চেষ্টা করি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা কিছুক্ষণ আগে আমাদের সম্মানীয় অধ্যক্ষা সুরক্ষা কিছুক্ষণ আগে আমাদের কাছে বর্ণনা করছিলেন। অত্যন্ত প্রাসঙ্গিক, অত্যন্ত বিজ্ঞান ঋদ্ধ, সিদ্ধ, শিক্ষিত যে কথাগুলো আমাদের কাছে কিছুক্ষণ আগে পঞ্চম চেউরি আমাদের কাছে বললেন, অত্যন্ত প্রাসঙ্গিক, যেখানে ধর্ম অনেক দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হচ্ছে বর্তমান বিজ্ঞানের কারণে এবং দাক্ষিণ মৃদাকে আমরা এতকাল বিশ্বাস করতাম না, এতকাল উপেক্ষা, অবজ্ঞা, রাস্তা করে ফিরে রেখেছিলাম। এখন বিজ্ঞানী সেখান থেকে তাকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করছে। বিশ্বকবি রবীন্দ্রনাথের কথা উচ্চারণ করছেন, ওর উদ্ধৃতির সূত্র ধরে আমার একটা ছোট্ট খণ্ড মনে পড়ল। বিশ্বকবির নাতনি ওর কাছে আশীর্বাদ চেয়েছিলেন। উনি দুটি লাইন লিখেছিলেন, খুব প্রধানযোগ্য, খুব তাৎপর্যপূর্ণ দুটি লাইন। সুখে থাকো, দুঃখে থাকো, তাই চিন্তা না। সুখে থাকো, দুঃখে থাকো, তাই চিন্তা নেই। তোমরা তাহারই হও, আশীর্বাদ তাহার। এই দুটি লাইন রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। সুখে থাকো, দুঃখে থাকো, তাহার চিন্তা নাই, তোমরা তাহারই হও, আশীর্বাদ তাহার। সেরকম কথা বলতে বলতে আমাদের ইন্ট্রোভার্টেড পার্সেন্টেজের কথা বলছি, ইন্ট্রোভার্টেড দৃষ্টির কথা বলছি। এটা আকাঙ্ক্ষা নেই এমন কোনো মানুষ আমি খুঁজে পাইনি, কিন্তু আকাঙ্ক্ষা থাকলেই তো সম্পূর্ণ হয় না। আমরা দাপুরের যুগে আমরা যে শ্রীমদ ভগবত গীতা প্রায় ৬০০০ বছরকে পার হয়ে যাচ্ছে বা স্পর্শ করেছে বা ছেড়ে যাচ্ছে, এইখানেও আমরা দেখতে পাই আজন্ম সঙ্গী, আজন্ম সাথী, যার রথের সারথ্য তিনি গ্রহণ করেছেন জনার্দন পরম পুরুষ শ্রীকৃষ্ণ, যাকে সুরক্ষার বিজ্ঞানের ভাষা পটেনশিয়াল এনার্জি বলে আমাদের কাছে চিহ্নিত করেছেন। আর যার লালিনী ধারা শ্রী রাধা, লালিনী ধারা শ্রী রাধা, যাকে এখনকার মধ্যে সমর্থিত বিজ্ঞান বলেন the kinetic force of that potential energy। এই বাক্যে পৃথিবী হয় না, সৃষ্টি হয় না, জীবন হয় না, বিজ্ঞান হয় না। ঠিক আজকে প্রেক্ষাপটে দাঁড়িয়ে থেকে আমরা সৃষ্টি ঠাকুর অনুকূলচন্দ্র সেবাদ পদ্মেশ্বর খুব প্রাসঙ্গিক প্রশ্ন, খুব প্রাসঙ্গিক উপস্থাপনা
এই উপস্থাপনার উপর দাঁড়িয়ে থেকে আমি যে আজীবন তার সান্নিধ্য প্রাপ্ত হয়েছে, আমি দেখেছি যে যেদিন বিজ্ঞান তার প্রাকৃতিক প্রাচুর্য নিয়ে এতটা আমাদের কাছে উন্মোচন করতে পারেননি, সেই প্রেক্ষিতে ভারতবর্ষের তৎকালীন শিক্ষামন্ত্রী ছিলেন ডক্টর প্রতাপ চন্দ্র চন্দ্র। তিনি দেওঘরে এসেছেন, কিছুদিন আগে রাশিয়া ভ্রমণ করেছেন, কিছুদিন আগে রাশিয়া ভ্রমণ করে ঠাকুরকে প্রণাম করতে এসেছেন। আমার যতটুকু মেমোরি আমি রিকল করতে পারি, সময়কালটা এই বিকেলবেলা দিকে হবে, 4টে, 4:30, 5টা এরকম সময় হবে। ডক্টর প্রতাপ চন্দ্র ঠাকুরকে প্রণাম করার সঙ্গে সঙ্গে ঠাকুর জিজ্ঞাসা করছেন, আপনি ওখানে কি দেখে আসলেন? ডক্টর প্রতাপ চন্দ্র তার উত্তরে বলছেন যে ওরা যখন গবেষণা করছে স্পেসে কিছু কনভারসেশন পাচ্ছে, কিন্তু তাকে প্রপারলি ডিটেক্ট করতে পারছে না। এই কারণে ওরা নাম দিয়েছে কসমিক কনস্পিরেসি। মাঝে মাঝে কিছু মন্ত্রের মধ্যে ভেসে আসছে, ওরা ঠিক ওরা বিশ্লেষণ করে উঠতে পারছে না। ঠাকুর সেই সময় বললেন, সুরতা যেটা বললো, এখানে নেই, অন্য কোনো কানে আছে। এটা বিশ্বকবির চেতনা ধরা পড়ছে। আমার কাছে নাই তাহারা, তোমার কাছে আছে তারা। তোমার মহাবিশ্বে কিছু হারায় না গো কবু। এই যে কনসিয়াসনেস, সবচেয়ে বড় প্রশ্ন আজকে যা সৃজনতলে আমার স্নেহের, আমার কল্যাণীয় সজলতা পিতৃ স্মৃতি উদযাপন করছেন, তার সিগনিফিকেন্ট নেসেসিটিটা কোথায়? সেই বিজ্ঞানের প্রাযুক্তিক প্রাকৃতিক বহু আগে, ইয়ার 1950 to 52 এই সময় তিনি বাস করছেন। দেওঘর থেকে 42 মাইল দূরে, জায়গাটার নাম হচ্ছে দুমকার মুখার্জি পার্কে। এই মুখার্জি পার্কের বাড়িতে অল হাই সেলিব্রিটি এবং তারা বিশিষ্ট বরেণ্য আইন বিশেষজ্ঞ দুমকা কোর্টে, তার মধ্যে অরবিন্দ ব্যানার্জি। এখানে আমি যে কথা বলছি, আমার সামনে একজন মাত্র উপস্থিত আছে, নন্দজ্যোতি মুখোপাধ্যায়। উনি এই কথাগুলোকে অনুভব করতে পারবেন, সেই সময়কার স্মৃতিকে মন্থন করতে পারবেন। সেই মুখার্জি পার্কে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ওরকম একটি ঘরের বাইরে, মুখার্জি পার্কের বাইরে খোলা আকাশের নিচে মাঠে চোখের উপরে বসে আছে। অনেক ভক্তজন ঠাকুরকে ঘিরে আছেন। আমাদের শ্রীরামকৃষ্ণ মঠ মিশনে তিনি কিছুদিন আগে প্রয়াত হয়েছেন, একটি বিখ্যাত গ্রন্থ লিখে গেছেন, তব কথামৃত, স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি, যার অভিন্ন হৃদয়ের বন্ধু আমাদের বিখ্যাত অর্থনীতিবিদ ডক্টর ভবতোষ দত্ত এবং অমলান দত্ত, ভারতবর্ষের অন্যতম বিখ্যাত অর্থনীতিবিদ, যার অভিন্ন হৃদয়ের বন্ধু, তিনি বসে আছেন শ্রী শ্রী ঠাকুরের কাছে। তার নাম প্রফুল্ল কুমার দাস। এই প্রফুল্ল কুমার দাস শ্রী শ্রী ঠাকুরকে সাডেন একটা কোশ্চেন করে, আচ্ছা ঠাকুর, এই আমরা যাবে জন্মগ্রহণ করি, আমরা তো একটা বিরাট গুচ্ছ নিয়ে আসি, একসাথে অসংখ্য প্রাণ আমরা ছুটছি এই ডাক্তার ট্রেনের উপর দিয়ে। ঠিক ইন আদার হ্যান্ড, অসংখ্য ওভা তারা দাঁড়িয়েছেন আমাদের সাথে মিট করার জন্য। আমরা এই ব্যাটারি ট্রেনে দৌড় শুরু করেছি। ঠাকুর এই প্রত্যেকটা স্পার্মের ইন্টারেস্ট, প্রত্যেকটা স্পার্মের চার্জ, প্রত্যেকটা স্পার্মের রিসিভিং ফ্যাকাল্টি কি একই রকম? ভাবতে হবে, কামারপুকুরে যিনি আবির্ভূত হয়েছিলেন এই হুগলি জেলা, তিনি আমাদের বিচারে সোশ্যাল একাডেমিক্যাল কোনো কোয়ালিফিকেশন ছিল না। এমনকি সেই সময়ের প্রেক্ষাপটে তার কোনো সোশ্যাল এস্টাবলিশমেন্ট ছিল না। একটু স্মরণ করতে হবে স্বামী বিবেকানন্দের একদম ছোট ভাই ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত, তিনি মার্ক্সীয় দর্শনে বিশ্বাস করতেন। যার একটি বিখ্যাত বই বৈষ্ণব সাহিত্যে মার্ক্সীয় দর্শন, যে ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত পরদিন ভারতবর্ষের মাটিতে, ভারতবর্ষ থেকে রাশিয়াতে গিয়ে কমরেড স্ট্যালিনের সঙ্গে মুখোমুখি টেবিল টক করে এসেছিলেন, সেই ভূপেন্দ্রনাথ দত্তের দাদা মহেন্দ্রলাল দত্ত, তার বিখ্যাত বই শ্রীরামকৃষ্ণ অনুধ্যান, তার মধ্যে তিনি সরাসরি লিখছেন, পরমহংস মশাই যখন আমাদের সেমিনার বাড়িতে আসতেন, মাটিতে চাকাইতে এসে বসতেন, কেননা তপ্ত বসে বসার অধিকার এবং স্বাধীনতা কখনো তিনি পাননি। এইরকম একটি ক্যাটাগরির মানুষ, যখন ছিলেন, ঠিক একই রকম ক্যাটাগরির মানুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, যার কোন সোশ্যাল এস্টাবলিশমেন্ট সেই সময় নেই।
যার কোনো একাডেমিয়া বলতে কিছু নেই, এইরকম একটি মানুষের কাছে প্রশ্ন করছেন প্রফুল্ল কুমার দাস, যার তখনকার একাডেমিক কোয়ালিফিকেশন এমএ এবং পিটি পাস করা, যিনি প্রফেসর করেছেন খুলনার বাগেরহাট পিসি কলেজে কিছুদিনের জন্য। তিনি প্রশ্ন করছেন একদম খুব কোশ্চেন, বিজ্ঞানের প্রশ্ন করছেন। বিজ্ঞান প্রাযুক্তিক ভাবে কখনো এতটা এগিয়ে আসতে পারেনি। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র টুইঙ্কেল অফ অ্যান আই, এই কথাটা বলছি এই কারণে বিশ্বকবিকে এরকম খুব কোশ্চেন করেছিলেন বিদেশের মাটিতে, জাপানের মাটিতে। প্রশ্ন করেছিলেন জন মার্কস, বিশ্বকবিকে জিজ্ঞেস করেছেন আপনি একটা ওয়ার্ডের মধ্যে বলবেন, একটা ওয়ার্ডে বলবেন আপনার চরিত্রের গুণ কি, আপনার চরিত্রের দোষ কি, একটা ওয়ার্ডের মধ্যে বলবেন। ইতিহাস বলে বিশ্বকবি প্রণব রবীন্দ্রনাথ ঠাকুর 45 মিনিট টাইম নিয়েছিলেন এবং 45 মিনিট টাইম নিয়ে তিনি কেটে কেটে উচ্চারণ করেছিলেন ইনকনসিস্টেন্সি। এই শব্দটা উচ্চারণ করতে সময় নিয়েছিলেন 45 মিনিট। ঠিক সাইমালটেনিয়াসলি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে দেওঘরে হেনরি প্রশ্ন করেছিলেন একটা ওয়ার্ডের মধ্যে বলবেন আপনি আপনার এই সৎসঙ্গ মুভমেন্টের টোটাল সৎসঙ্গ মুভমেন্টের আপনি যদি বর্ণনা করেন একটা ওয়ার্ডের মধ্যে কি বলবেন? ঠাকুর টুইঙ্কেল অফ অ্যান আই বললেন বি কনসেন্ট্রিক, সঙ্গে সঙ্গে বললেন বি কনসেন্ট্রিক। এইরকম একটি ব্যক্তিত্বের কাছে প্রফুল্ল কুমার দাসের প্রশ্ন আগে যাবো না। ঠাকুর গদিকে মাথা মেরে বললেন না, প্রত্যেকটা স্পার্মের থেকে ডিফারেন্ট, প্রত্যেকটা স্পার্মের ইন্টারেন্স ডিফারেন্ট, প্রত্যেকটা স্পার্মের চার্জ ডিফারেন্ট এবং তারা এনভায়রনমেন্ট থেকে তাদের ইন্টারেস্ট অনুযায়ী যাকে রিসিভ করার তাকে রিসিভ করে। এই সদনের যখন খেদমটি শুনি তখন আমাদের প্রজনন বিজ্ঞানে ফিরতে হয়, এটা প্রেডেস্টিন, কারণ একে কারেক্ট করা সম্ভব। এই বাড়িটা সবাই বলে আপনি ঘুরিয়ে দিই ডান দিকে বা দিকে, অসম্ভব। হ্যাঁ সম্ভব, একে ক্রস করে আবার রিকনস্ট্রাকশন করতে হবে। ঠিক অ্যানিমেট না হওয়া পর্যন্ত ওইটা ওরকম চলবে। আর এই সময় 8-10-এর মধ্যে চলুন আমাকে বললো কথা শেষ করতে, খুব বিস্তারিত পর্যটন যাবো না, খালি বিষয়কে কাজ করে যাচ্ছি। কোন পার্সোনাল কোশ্চেন থাকলে নিঃসন্দেহে আমি এরপর উত্তর দেবো। সুতরাং আজকে সবচেয়ে বড় প্রশ্ন দাপরের শ্রীমদ ভগবত গীতা যে কথা বলছেন, অতদিনের সঙ্গী শ্রীকৃষ্ণের অর্জুন তিনি বিশ্বরূপ দেখার মতো চোখ অর্জন করেননি, করতে পারেননি। তাই 11 অধ্যায়ের আগে স্বয়ং পুরুষোত্তমকে বলতে হচ্ছে অর্জুন এই সঙ্গী তুমি দেখতে পাবে না, আমি তোমাকে চক্ষু দান করছি। মহর্ষি ব্যাস তিনি হস্তিনাপুরের রাজসভায় তিনি ওই সারথী ওই সঞ্জয়কে তিনি বাধ্য করলেন বলতে যে তুমি এখান থেকে সব মহারাজকে বর্ণনা করে আমি তোমাকে দিব্য চক্ষু দান করছি। বিদুর তিনি অনেক দূরে বাস করে ওই তপস্যা লব্ধ দিব্য চক্ষু লাভ করে তিনি প্রত্যক্ষ করতে পেরেছিলেন। এই তো তাই গীতা মহাত্ম যখন আমরা দেখি আমলে গুনে গুনে বলছেন আমাকে সর্বপ্রকারকে চেনে, ধনঞ্জয় চেনে, ব্যাসদেব চেনে, ব্যাসপুত্র সুখদেব চেনে, ভৃগু চেনে, আর জনক চেনে, আর চক্রবর্ত চেনে। এরকম কয়েকজনের নাম বর্ণনা করেছেন শ্রীমদ ভগবত গীতায়। সবাই আমাকে চেনে না, কেন চেনে না? চেনার জন্য যে বিজ্ঞান সম্মত যন্ত্রপাতি কারিগরি বিদ্যা দরকার সেটা আছে, কিন্তু অব্যবহার্য হয়ে আছে। সেটা আছে, এইটি শ্রীমদ ভগবান আমাদের কাছে উচ্চারণ করেছিলেন, তাই আমরা শোকে বিহ্বল হয়ে যাই। ছান্দোক্য পরিষদ আমাদের কাছে বলেছেন নারদের গুণ কত জানি। একদিন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে বিজ্ঞানের অন্যতম গবেষক, যিনি স্যার চন্দ্রশেখর ভেঙ্কটরমণের সহযোগী হিসেবে কাজ করে পরবর্তীকালে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে সম্পূর্ণ সমর্পণ করেছিলেন নিজেকে কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য। তিনি একদিন ঠাকুরকে প্রণাম করার সঙ্গে সঙ্গে ঠাকুর বলছেন কেশুদা নারদের বিদ্যা সম্পর্কে বলতে পারেন? উনি যা বর্ণনা করলেন ওটা প্রিন্ট করা আছে আলোচনা প্রসঙ্গে, আপনারা খুলে দেখবেন। ডবল লেভেল সাইজের একটা ফুল পেজ, পাশে বলবেন হাফ পেজ। এইটুকু বলেই বললেন আমার এইটুকু এখন মনে পড়ছে, এরপরে আরো অনেক আছে। এতটা বিদ্যা তো মানুষ কল্পনাই করতে পারে না নারদের বিদ্যা কত। তারপরেও নারদ মহর্ষি সনদ কুমারের কাছে আসছেন। ছান্দোক্য উপনিষদকে আমি কোট করছি, আপনারা পাবেন ওখানে। সেখানে আসবার পর
নারদকে জিজ্ঞেস করছেন যে আপনি আমার কাছে এসেছেন, আপনি তো সব জানেন। উনি বলেন হ্যাঁ সব জানি। তারপরে আমার কাছে কেন এসেছেন? একটাই শব্দ নারদ উচ্চারণ করেছিল, আপনি আমাকে শোকের থেকে ত্রাণ করুন, আপনি আমাকে শোক থেকে ত্রাণ করুন। শরৎ কুমার জিজ্ঞেস করছেন শোক কেন হয় আপনি জানেন? হ্যাঁ সব জানি, সব জানি। মানুষের চাওয়ার কোনো শেষ নেই, প্রচুর চাওয়া। আবার কোন মানুষের সব চাওয়া পূর্ণ হয়েছে এটাও শেষ নেই। মানুষের চাওয়ার যেমন শেষ নেই, একটা মানুষের সব চাওয়া পূর্ণ হয়েছে এমনও শেষ নেই। এই না চাওয়া অপূর্ণ যা কিছু আমাদের স্টোর ভাবে জমতে জমতে যখন অপটিমামকে টাচ করে, এই চাওয়াটা যখন পাওয়া হয় না, যখন অপটিমামকে টাচ করে মুহূর্তের মধ্যে দুঃখের এনার্জিতে কনভার্ট হয়ে যায়। দুঃখ পেতে পেতে যখন অপটিমামকে টাচ করে, দুঃখটা তখন শোকের এনার্জিতে কনভার্ট হয়ে যায়। তখন শরৎ কুমার বললেন আপনি তো সব জানেন, আমার কাছে কেন এসছেন? বললেন আমি বাচনিক ভাবে জানি, থিওরিটিক্যালি জানি, আমি ফিলসফিক্যালি জানি, বাস্তব ব্যবহারিক দিক থেকে আমি জানি না। এই আমাদের জানাটা দুরকম। ঠাকুর একে ডিফারেন্সিয়েট করে বলছেন, একটা হচ্ছে লিটারেশন, একটা হচ্ছে লিটারেশন, আর একটা হচ্ছে এডুকেশন। এডুকেশনের সঙ্গে সঙ্গে আমার স্পাম যে বাবাকে বোম করেছে, যেখান থেকে আমি হয়ে দাঁড়িয়ে আছি, বোমিং এর সঙ্গে সঙ্গে অনেক ব্যাকরুন্স মনে পড়ে গেছে। তারপরে যে আমি নিয়ে দাঁড়িয়ে আছি, এর ব্যবহারিক প্রায়োগিক প্রশিক্ষণ সম্পূর্ণ হয়নি বলে আমরা থিওরিটিক্যালি ফিলসফিক্যালি অনেক কিছু জানলেও ব্যবহারিক দিক থেকে সবকিছু অতিক্রম করতে পারি না বলে মৃত্যু আমাদের কাছে যখন আসে, ঠাকুর অনুকূল চন্দ্র তার ডেফিনেশন দিয়ে বলছেন এটা কমপ্লিট একটা জ্যোতি চিহ্ন, শেষ নয়, এটা একটা জ্যোতি চিহ্ন। এটা ডিসইন্টিগ্রেশন হয়ে যায়, ডিসইন্টিগ্রেটেড হয়ে যায়, তখন তাকে আমরা ডেথ বলি বা মৃত্যু বলি। প্রত্যেকটা একটা লাইফ আছে, একটা পার্টিকুলার সার্টেন পিরিয়ডে গিয়ে ওটা ডিসইন্টিগ্রেটেড হয়ে যাবে। আর যখনই ডিসইন্টিগ্রেটেড হয়ে যাবে তখন তার প্রোডাক্টিভিটি সেরকম করে আমি পাবো না। সেই কারণে ইন দ্য ইয়ার 1937 অক্টোবর মাসে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একে রিকল করবার জন্য তিনি একটি মন্ত্র দান করলেন, যে মন্ত্রটি সূত্র পেয়েছেন মনুসংহিতা, স্বয়ংভব মনুর যে মনুসংহিতা, তার মধ্যে তিনি সূত্র পেয়েছেন ইদং শাস্ত্রায়ণ। এই ইদং শাস্ত্রায়ণকে এক্সিলারেটেড করে আরো লম্বা করে টেনে তিনি 5খানা ক্লজ আমাদের কাছে ডেইলি রুটিন প্র্যাকটিসের জন্য দিয়ে বলছেন তো ফলো করো, এটাকে বার প্র্যাকটিস করতে থাকো আর ব্যাক মেমোরি এক্সারসাইজ করতে থাকো। আজকে আমার ঘরটি এই মুহূর্তে 8টা বাজে, এই সকাল 8টার সময় আমি কি করেছি, গতকাল 8টার সময় কি করেছি, আমি গতকাল বিকেল 8টার সময় কি করেছি, রাত্রি, এই ক্রমাগত ব্যাক মেমোরি এক্সারসাইজ করতে থাকো। আর এই ব্যাক মেমোরি এক্সারসাইজ করতে করতে তোমার নার্ভাস ইনটেক আস্তে আস্তে স্টিমুলেশন পাবে। এটা অসম্ভব নয়। এখন বিজ্ঞান মৃত্যুকে বিশ্বাস করে না। আমি গত কয়েকদিন আগে একটা অনুষ্ঠানে বলেছিলাম, পাশ্চাত্য দেশে এই বিষয় নিয়ে 40 লক্ষ লোকের গবেষণা হচ্ছে। যিনি প্রতিকৃত হিসেবে আছেন ডক্টর মাইকেল সাওয়াম, তার বইটির নাম হচ্ছে লাইফ আফটার ডেথ আন্ডার মেডিকেল ইনভেস্টিগেশন। একজন বিখ্যাত গবেষক, তার নাম স্যার রেমান্ড মুডি, তার বই এখন বেস্টসেলার লাইফ আফটার লাইফ। তিনি একটি মহিলার 4500 বছরের মেমোরি রিকল করিয়ে তার মাইগ্রেনকে তিনি একদম কমপ্লিটলি সারিয়ে দিয়েছেন। এখন ইনি কাজ করছেন আমেরিকার পেনসিলভেনিয়ার ডক্টর নিও ওল্ডম্যান, যিনি নিউরো মেডিসিনের অন্যতম বিশিষ্ট বরেণ্য অধ্যাপক এবং চিকিৎসক। ওর কাছে একজন পেশেন্ট যখন এসছে, প্রেসক্রিপশন বড্ড অদ্ভুত। এই যে সোলার না বলে আমরা রাধা করছি, শুধু রাধা করছি না, রাধা দি কাইনেটিক ফোর্স, যে সিঁড়ি বেয়ে যে ধারা বেয়ে আমি পৃথিবীতে এসেছি, ধারাটাকে আমি যখন রিভার্স করে দিচ্ছি, উল্টে দিচ্ছি, তখনই ধারাটা রাধাতে কনভার্ট হয়ে যাচ্ছে। এই ব্যাক মেমোরি এক্সারসাইজ করতে করতে গিয়ে এই কাইনেটিক ফোর্স আমার পটেনশিয়াল ফোর্সের সাথে যখন মিশছে, তখন আবার সবকিছু ভেসে উঠছে। কেমন? আমার কাছে যদি এক গ্লাস জল দেখান, এটা কি আমার পিসি সরকারের ম্যাজিক ছোটবেলা দেখেছিলাম, এই যদি এক গ্লাস জল, ওয়াটার অফ ইন্ডিয়া ম্যাজিকটা প্রথম সরকার, এই এক গ্লাস জল, এই এক গ্লাস জলকে আমি ডিপ ফ্রিজে 5 ঘন্টা রেখে দেওয়ার পর যখন বার করবো, আমি এখানে যে কজন বসে আছি প্রত্যেকে বলবো এটা এক গ্লাস বরফ।
কেউ আর ওটাকে জল বলবো না। ওই এক গ্লাস বরফ যখন ওভেনে 5 ঘন্টা রেখে দেবো, তারপরে 5 ঘন্টা পরে দেখবো ওভেন জ্বলছে, পাত্রটা কালি হয়ে পড়ে গেছে, কিন্তু ওখানে জল আর বরফ কিছু নেই। এইখানে যে কয়েকজন আছে আমরা কি একজনও বলবো জল বা বরফ একদম পৃথিবীর বাইরে গেছে? না, কেউ বলবো না। আমরা বলবো এটা বাষ্প হয়ে কম্পার্টমেন্টাল হয়ে গেছে, জল ডিসইন্টিগ্রেটেড হয়েছে, বরফ ডিসইন্টিগ্রেটেড হয়েছে, বরফে কনভার্ট হয়েছে, বরফ থেকে ওটা বাষ্পতে স্টিমে কনভার্ট হয়ে তার কম্পার্টমেন্টে ফিরে গেছে। কোথায়? H2O তে ফিরে গেছে। আর এটা সবাই বুঝি, কিন্তু এইটা আমরা বুঝি না। আমার কাছে যে প্লাজমোটিক এক্সিস্টেন্স আছে, এটা যখন এক্টোপ্লাজমোটিক হয়ে যাচ্ছে তখন কি ফরমেশনে কোথায় কেমন ভাবে আছে, এই জন্য যে চোখটি প্রয়োজন, সেই চোখটির নাম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, দ্যাট ইজ কল্ড ইনিশিয়েশন। জাস্ট কল্ড ইনিশিয়েশন। সুলগ্নের কাছ থেকে আমরা শুনতে পারি, কিন্তু তপবংশী কৌশিকদা তপবনে যদি আমরা অ্যাডমিশন না নিই, আমি সুলগ্না করতে শুনে কিন্তু বুঝতে পারবো না। তাই বললেন সঙ্গাত সঞ্জয় শ্রদ্ধা, আগে ওর স্কুলে আমাকে অ্যাডমিশন নিতে হবে, রেজিস্টার করতে হবে। ওর স্কুলে রেজিস্ট্রেশনের পর ওর সঙ্গ করতে হবে, ওর ধমক খেতে হবে, ওর সোহাগ পেতে হবে। ডে আফটার ডে সুলগ্নার কাছে প্রশিক্ষণ পেতে পেতে ও আজকে এখানে দাঁড়িয়ে 15 মিনিট যে কথা বললো, আগামী দিনে দাঁড়িয়ে আমি 1 ঘন্টা সে কথা বলতে পারবো। কিন্তু দীর্ঘচক্ষু, আর এই দীর্ঘচক্ষু শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছ থেকে সজল পেয়েছিল বলে সে বিশ্বাস করে না। আগে কানু বললো কাদম্বরীর কথা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আমরা এইভাবে কালে কালে প্রজন্মের ভেতর দিয়ে মৃত্যুকে অতিক্রম করে প্রজন্মের মধ্যে উজ্জীবিত হয়ে প্রজ্জ্বল হয়ে বেঁচে থাকি। আমার কথার উপসংহার পর্বে আমি ফিরছি। আমি কত 2 দিন আগেও হাওড়া জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা বিদ্যাসাগরের বর্ণবিজ্ঞান লেখাপড়া শিখিত ওর ছেলে নাকি, যিনি প্রথম বিধবাকে ভালো করছিলেন, ও ছেলে নাকি? আমি যারা ছিলেন হাউসে বসে একজন বলতে পারি। আমি বললাম বিদ্যাসাগর মশাই মাতৃভক্তির কথা আমরা জানি, ওর ভাইয়ের নাম কি? একজনের মুখে আমি সেখানে হাওড়ার মধ্যে কেউ বলতে পারিনি। আমি বললাম যার নাম উপাধি পেলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, অত বড় ব্যারিস্টার, যিনি স্যার অরবিন্দকে জেল মামলায় বোমা মামলা থেকে বাঁচালেন, ওর ছেলের নাম কি আমরা ভালো করে বলতে পারি না। যিনি বিশ্বভারতীর শান্তিনিকেতন তৈরি করলেন, বিশ্বকবি নোবেল জয়ী প্রণব পণ্ডিত রবীন্দ্রনাথ ঠাকুর, তার ছেলের নাম কি আমরা অনেকেই ভালো করে বলতে পারি না। হারিয়ে গেছে প্রজন্মের মধ্যে দিয়ে হারিয়ে গেছে। যিনি কলকাতা বিশ্ববিদ্যালয় করলেন স্যার আশুতোষ, তার পরবর্তী ছেলের নাম শ্যামাপ্রসাদ, তারপরে আর আমরা বলতে পারি না। আমরা হারিয়ে গেছি। খুব কিছু যেতে যেতে একটা প্রজন্ম ফিনিশ হয়ে যাচ্ছে। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সবচেয়ে বড় অবদান হলো আমরা জানি যে মানুষ পৃথিবীতে চিরকাল থাকবে না, কিন্তু মানুষ পৃথিবীতে চিরকাল থাকবে তার স্মৃতির মধ্য দিয়ে। তাই স্মৃতিকে শাস্ত্রের মর্যাদা দেওয়া হয়েছে। ভারতবর্ষ বলেছেন স্মৃতি শাস্ত্র, ভারতবর্ষ বলেছেন ন্যায় শাস্ত্র, আর এই শাস্ত্রের মর্যাদা দিয়েছেন বর্তমান পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন শাস্ত্র কামস ফ্রম কালিবর্ষ আকার দন্তেশ্বর হর্ষত্ব শ্বাস, মানে শাসন করা। আমরা এই শাসন বহির্ভূত শাস্ত্রকে আত্মীকৃত করতে গিয়ে কি সমস্যা হচ্ছে জানি। একজনের বাবা শ্রাদ্ধ হচ্ছে সুলগ্না, আর আমি সেখানে বসে আছি, পুরোহিত মন্ত্রপাঠ করতে করতে বলছেন যে 2টো খড়ি নিয়ে এসে যেখানে পিণ্ডদান করা হয়েছে, পিণ্ড পড়েছে কলাপালের উপরে, কুশের উপরে, বলছে একটা খড়িতে নিয়ে গিয়ে পেশাব করে নিয়ে আসুন। বলছে কি হবে? বলে পিণ্ডতে দিতে হয়। বলে পিণ্ডে পেছাব দেবো বাবার পিণ্ডে? কি বলছে না তুই? বলে আমি তো বলছি বই করে দিয়ে লেখা আছে পিণ্ডে মূত্রদান, একদম পরিষ্কার বইতে লেখা আছে পিণ্ডে মূত্রদান। আর সেই ভদ্রলোক হাত করে তাকিয়ে একজন বিজ্ঞ প্রান্ত ব্যক্তিত্ব বললেন ওটা প্রিন্টিং মিস্টেক, ওটা হচ্ছে পিণ্ডে সূত্রদান। ইদম আচ্ছাদন পিণ্ডে সূত্রদান বেশি ভুলে ওটা দন্তেশ্বরটা ম হয়ে গেছে। সুতরাং এই দন্তেশ্বর যখন ম হয় তখন বাবা কেন, বাবা বেঁচে থেকে মৃত, মা বেঁচে থেকে মৃত, বউ এবং স্বামী সন্তান বেঁচে থেকে মৃত, যদি দন্তেশ্বর একবার ম হয়ে যায়। এইখানেই বর্তমান পুরুষোত্তমের সেক্রেটারিয়েট এবং নেসেসিটি, তিনি এখানে ওই দিব্য চক্ষুটি দান করে বললেন দীক্ষা না হলে তুমি অনেক জানতে পারো, তোমার জানতে পারা তোমাকে গন্তব্যে নিয়ে যাবে কিনা সন্দেহ। দেখুন মাইকেল ফেলপস, তিনি 24 খানা সোনা পেয়েছেন আন্তর্জাতিক অলিম্পিকে। মাইকেল ফেলপস 24 খানা সোনা পেয়েছেন। ভারতবর্ষ নয়, সারা বিশ্বের অন্যতম নোবেল লরিড, তিনি সুসাইড করেছেন।
ভারতবর্ষের অন্যতম প্রণব এতক্ষণ রবীন্দ্রনাথের কথা বললাম, আপনারা হিরণময় বই পড়ে দেখবেন তিনি দুবার আত্মহত্যা করতে গিয়েছিলেন। বর্তমান বাংলা সাহিত্যিক কিংবদন্তি ব্যক্তিত্ব আমাদের গুরুভাতা সহপ্রতিনিধি শশীন্দ্র মুখোপাধ্যায় ৮০ বছর বয়সের পালঘাটায় দাঁড়িয়ে থেকে একটা ২০ মিনিটে তিনি আত্মহত্যা করতে গিয়ে আমাকে একটা ২৫ মিনিটে ফোন করে ভোর ৬:৩০ পর্যন্ত আমার সঙ্গে কথা বলেছে। এগুলো কেন হয়? এগুলো কেন হয়? আমি সুসাইড করতে যাচ্ছি কেন? আমি তো বাঁচতে চাই, কেন যাচ্ছি? এখানেই ঠাকুর রবীন্দ্রনাথের প্রাসঙ্গিক তাৎপর্য, তার অপরিহার্য প্রয়োজনীয়তা। তিনি ওই যে বসে আছে সজলের মা, ওর গুরুত্ব আমি জানি না, প্রত্যেকবার এই শব্দটা উচ্চারণ করে ওনাকে থেকে মাকে ডেকে আমি বলে আপনি ডিগ্রি করেছেন, ডক্টরেট করেছেন কোন বিশ্ববিদ্যালয়? প্রত্যেকবার আনন্দ একই জায়গায় একই প্রশ্ন করে যাই। আজ তো সে একই প্রশ্ন করছি, কোথায় ডক্টরেট করেছেন আপনি, কোন বিশ্ববিদ্যালয় থেকে? অনেক দেরি ডক্টরেট দেশে এবং বিদেশে আমি দেখছি, নাড়াচাড়া করছি, ঘুরছি, শুনছি, কিন্তু সবচেয়ে বড় ফ্যাকাল্টি হচ্ছে ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন মা মানে মেজারিং এজেন্ট, মা মানে মেজারিং এজেন্ট। আর মানুষ কাকে বলে? ঠাকুর অনুকূল চন্দ্রকে জিজ্ঞেস করছেন হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ ম্যান? শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র উত্তর দিয়ে বলছেন এ সিরিজ অফ আইডিয়াস, a series of ideas and a bundle of complexes, a series of ideas and a bundle of complexes. ওই যে মা এই বংশীধর দাসের কাছ থেকে উনি কি একেবারেই ভালো মানুষ ছিলেন তা নয়, কখনো রেগেছেন, কখনো দুঃখ পেয়েছেন, কখনো ব্যথা পেয়েছেন, সবসময় এগুলি ব্যায়াম করে চলতে পারেননি, কখনো ভেঙেছেন, কখনো করেছেন, কখনো আছড়ে পড়েছেন, কখনো দু পায়ের উপরে দাঁড়িয়েছেন। এই সিরিজের মধ্যে ওই মহিলা, ওই নারী, ওই স্ত্রী, ওই অর্ধাঙ্গিনী, ওই সহধর্মিনী, তিনি কোন আইডিয়াকে মেজার করেছেন যার ফলশ্রুতি স্বজন, এবং স্বজনের বউ এখানে বসে আছে, ও কোন আইডিয়াকে মেজার করেছে যার ফলশ্রুতি সহন সুন্দর কথা বলতে গিয়ে ফুপিয়ে গলা রুদ্ধ হয়ে গিয়ে কথা বলতে পারে না। আমার জানা আছে, এখনো জানা আছে কলকাতা হাইকোর্টে কতগুলো কেস, লোয়ার কোর্টে কত কেস পেন্ডিং, একটু ওষুধের জন্য, একটু চিকিৎসার জন্য, একটু খাওয়ার জন্য। এরকম একটি প্রজন্মের পরপুরুষ উত্তর পুরুষের কাছে কত পূর্বপুরুষ ভিক্ষা চাইছে। এটা একটি আদার্স মাটির ভেতরে এটা কেমন করে সম্ভব? আগে বলতে হয় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রত্যক্ষ বাস্তব দিব্য অবদান থ্রু ইনিশিয়েশন, ডেইলি রুটিন প্র্যাকটিসের মধ্য দিয়ে। এটাকে সবাই ভালোতা নয়, এরা ধীরে ধীরে ভালোত্বের আস্বাদনের পথে মার্গ পরিবর্তন করতে যাচ্ছেন। আমার কথা নয়, ডক্টর অ্যালেক্সিস ক্যারেল ম্যাথ আনুর মধ্যে বলছেন ডুইং প্র্যাকটিস ইজ হ্যাবিট। এরা তাই করছে, প্রত্যেকে আমরা তাই করছি। ডুইং প্র্যাকটিস ইজ হ্যাবিট, and habit turned into instinct, and instinct is a content form of our character. সুতরাং আমাদের চরিত্র ঠাকুর অনুকূল চন্দ্র বলতেন চলা মানে চরিত্র। আমার পূর্বপুরুষ জানতো না হোয়াট ইজ দ্য ম্যারেজ রিফরমেশন, আমার পূর্বপুরুষ জানতো না হোয়াট ইজ দ্য ইউনিক রিফরমেশন, আমার পূর্বপুরুষ জানতো না হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্ট নেসেসিটি অফ দ্য ম্যারেজ। কুকুর বেড়ালো বাবা হয়, হাঁস মুরগি বাবা হয়, আমিও বাবা হচ্ছি, একই পঙ্ক্তি বাবা মা। তাহলে বাবা হওয়ার তাৎপর্য, মা হওয়ার তাৎপর্য সুপারফিশিয়ালি, ফিলোসফিক্যালি, থিওরিটিক্যালি অ্যানালাইসিস করতে পারি, কিন্তু প্র্যাকটিক্যালি আমার জীবন এবং আমার প্রজন্মের মধ্যে থেকে ইনহেরিট করার নামই হচ্ছে ইনিশিয়েশন, দীক্ষা। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র গরুগুলি ব্যবসা করতে আসেননি, তিনি গুরু শাস্ত্রে আসেননি। প্রত্যেকটি মুহূর্তে ফার্স্ট অ্যালার্ম দিয়ে বলেছেন আগে জানো বিয়ে কে করে, বিয়ে কেন করে, বিয়ে তাৎপর্য কি, বিয়ের মধ্যে বর্ণ, বংশ, গোত্র, টেম্পারেমেন্টাল অ্যাফিনিটি, বিদ্যা, স্বাস্থ্য, আয়ু, এই প্রত্যেকটি বিষয়ের সঙ্গে নিহিত হয়ে আছে। বিবাহের মধ্যে অনেকগুলো বর্ণ আছে, সবর্ণ বিবাহ, অসবর্ণ বিবাহ, বিবাহের মধ্যে ক্যাটেগরি আছে, অনুলোম বিবাহ, প্রতিলোম বিবাহ। এই যে এতগুলো জিনিসকে মানার পর তুমি আমাকে অ্যাপ্রিশিয়েট করেছো বোঝা যাবে। আর তুমি আমাকে অ্যাপ্রিশিয়েট করেছো, এগুলো কিচ্ছু মানোনি, তুমি আমাকে অ্যাপ্রিশিয়েট করোনি। গাড়িতে বলছেন আমার কাছে থাকো, আমার ইশারা, সংকেত, ইশারা, ভাষা বোঝো না, বোঝোনি, তুমি আমার কাছে থাকো। কি আমরা হয়তো এই অবস্থার মধ্য দিয়ে এই প্রেক্ষাপটে সবটা অ্যাচিভ করতে পারিনি, সত্যি একদম সত্যি আমরা পারিনি, কিন্তু আমরা প্রত্যেকদিন একে নিরবচ্ছিন্ন চেষ্টা করছি। সর্বত্র পদার্থ বিজ্ঞানের কথা বললেন, খুব ভালো লাগলেন। বিজ্ঞান আমাদের ধর্মকে প্রমাণ এস্টাবলিশ করছে। শ্রীমদ্ ভাগবত আমাদেরকে বলেছেন, শ্রীমদ্ ভাগবত আমাদেরকে মহর্ষি ব্যাস তার শ্লোকের মধ্যে দিয়ে পরিষ্কার উচ্চারণ করছেন মহাপুরুষ সংশয়ঃ। আগে তুমি মহাপুরুষের আশ্রয় নিজেকে সমর্পণ করো, কি হবে ব্যাস? তার উত্তরে বলছেন মহাপুরুষ অভাচ্যা। ঠাকুরই শব্দটাকে একটু মডিফাই করে বলছেন যজন, ঠাকুরই শব্দটাকে একটু মডিফাই করেছেন করে বলছেন যজন।
তারপরেই বলছেন আমি যদি অভ্যর্থনা করি আমার কি হবে। মহর্ষি ব্যাসকে জিজ্ঞেস করছেন, মহর্ষি ব্যাস আমরা যদি তাকে অভ্যর্থনা করি কি হবে। উনি দুটো শ্লোকের মধ্যে বলছেন হেদ্দন্তস্তু হি অভদ্রাণি বিধৌনতি, হেদ্দন্তস্তু হি অভদ্রাণি বিধৌনতি। তুমি যে জামা পড়েছো একদিন কাচবে, তুমি যে পাত্রে আহার করলে একদিন মাজা ভাষা করবে, যে ঘরে বাস করছে ঝাঁট দিয়ে পরিষ্কার করবে। বলি তোমার বছরে আশা থেকে এই প্রশ্ন হয়ে এত বছরে দাঁড়িয়ে যে বোটিং এর মতো ফটফট করছো, তুমি তুমি তোমার মনকে কতবার 24 ঘন্টায় মার্জনা করেছো, কতবার করেছো, কতবার করেছো। আমি উত্তর দেবো একবার করি, একবারও মার্জনা করি। ঠাকুর অনুকূলচন্দ্র এখানে পরিষ্কার ভাষায় তার কাছে বসেছিলাম। তিনি আমাদের দেওঘরে মাঝে মাঝে ঘূর্ণিঝড়, হঠাৎ চৈত্র বৈশাখ মাস, হঠাৎ হাওয়াতে কিছু ঘুর পাকিয়ে চলে যেত। একটি ভদ্রলোক হাঁটতে হাঁটতে আসছে, হঠাৎ চোখের মধ্যে একটা ঘূর্ণিঝড়ের কুটো গিয়ে পড়েছে। সে অনেকক্ষণ চেষ্টা করে পড়তে, জলে বার করতে না পেরে সামনে একটা লোক দাঁড়িয়ে আছে, ওকে দেখলো চোখে কি পড়েছে, বললো জান না একটা রুমালটা বার করে কোন দিয়ে ওই কুটোটা বার করবো, এখন ঠিক আছে। ঠাকুর এটা দেখে বলছে ঠিক সারা মানুষের চোখ সব দেখতে পায়, মানুষের চোখ জগতের জীবনে সব দেখতে পায়, কিন্তু ওই চোখের মধ্যে যদি কিছু এসে পড়ে চোখ আর তাকে দেখতে পায়। একটা চোখের কুটো পরিষ্কার করবার জন্য সামনে একটা লোকের প্রয়োজন হয়, আর একটা গোটা জীবন আমি পাড়ি দেবো এই জন্য কারো প্রয়োজন নেই। এই আনসাইন্টিফিক বিষয়কে বিজ্ঞান বিশ্বাস করে না, শাস্ত্র বিশ্বাস করে না, দিস ইজ কল্ড ইনিশিয়েশন। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে শ্রীমদ্ ভাগবত আমাদেরকে বলছেন কি হবে পরিষ্কার করলে, মার্জনা করলে। বাস্তবমাত্র বস্তু শিবালম পাশ্চাতি বস্তু সুরসাম, সে দিব্যচুতির কথা, সুরনাথ ইন্দ্রভারী হওয়ার কথা। বাস্তবমাত্র বস্তু শিবালম পাশ্চাতি বস্তু সুরসাম। তুমি স্থূল এবং সূক্ষ্মকে ডিস্টিংগুইশ করতে পারবে, তুমি স্থূল এবং সূক্ষ্মকে ডিফারেন্সিয়েট করতে পারবে। ঠাকুর অনুকূলচন্দ্র এই বাণীকে আশ্রয় এবং অবলম্বন করে বাণী দিলেন সূক্ষ্ম সার্থক বিভেদ বিচার, সূক্ষ্ম সার্থক বিভেদ বিচার, সফল অনুভব, ক্ষিপ্র চিন্তা, স্মৃতি, কর্ম, ধ্যানের এই বিভাগ। দিস ইজ কল্ড মেডিটেশন। চোখ বন্ধ করে ঘন্টা 2 ঘন্টা বসে আছে মেডিটেশন করছি, কিন্তু আমার ক্যারেক্টার, আমার চলা, আমার আচরণ, আমার হাত টানা, আমার পা নাড়া, আমার ব্যবহার, আমার দৃষ্টি, আমার গ্রহণ, আমার গর্জন কিছুকে সাপোর্ট করছে না। এটি কি বলা যায়? আমার সেই ভাষাটা শব্দটা জানা নেই। ঠাকুর অনুকূলচন্দ্র জানা নেই। তিনি বলেছিলেন এই নাম হচ্ছে ধ্যান। ধ্যানের মধ্যে ক্ষিপ্রতা থাকবে, তীব্রতা থাকবে। এর জন্য তিনি 7খানা কজ বলেছেন। একটা হচ্ছে কনসেন্ট্রিসিটি, তারপরে বলছেন অ্যাকর্ডিং টু কনসেন্ট্রিসিটি আমি যে কনসেন্ট্রিক হচ্ছে চিত্র কি, তিনি সঙ্গে সঙ্গে ইনক্লুসিভনেস। একটা মানুষ যখনই কোনো কিছুতে কনসেন্ট্রিক হয় তার ইনক্লুসিভনেস বেড়ে যায়। আমার যে ইনক্লুসিভনেস হচ্ছে তার চিহ্ন চেহারা রকম কি, তিনি বলছেন অ্যাবিলিটি, তার তীব্রতা বাড়তে শুরু করে। আর তীব্রতা যে বাড়ছে সেটা আমি কি করে বুঝতে পারবো? তিনি বলছেন তার ক্ষমতা এবং যোগ্যতা বাড়ে। পাওয়ার, স্ট্রেংথ আর এনার্জি, পরপর আমরা কনভার্সন দেখছি একটা পর একটা, ফিজিক্স একটা পাওয়ার, একটা স্ট্রেংথ, একটা এনার্জি। সঙ্গে সঙ্গে আমি দেখতে পাই আমার অ্যাবিলিটির সঙ্গে সঙ্গে আমার অ্যাবিলিটি বেড়ে যাচ্ছে। আমার যে অ্যাবিলিটি বাড়ছে as per my concentration তার চেহারা এবং চিহ্ন কি, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সঙ্গে সঙ্গে আনসার দিয়ে বলছেন, সঙ্গে সঙ্গে আনসার দিয়ে বলছেন জুডিশিয়াস অ্যাটিটিউড, তুমি সূক্ষ্ম এবং সার্থক হবে, তোমার বিশ্লেষণী বিচার বুদ্ধি ক্ষমতা বেড়ে যাবে। আর এই জুডিশিয়াস অ্যাটিটিউডটা তখনই গ্রো করবে অ্যাকর্ডিং টু প্রেজেন্স অফ মাইন্ড। উপ মানে কাছে, স্থিত মানে সংস্থা মানে থাকা। আমি কার কাছে কখন কেমন কি অবস্থায় কি মনে কি চিন্তায় আছি, অ্যাকর্ডিং টু মাই থাকা আমার ডিসিশন আমি মেক করতে পারবো। আর ঠিক এইখান থেকে আমার তৈরি হবে কোয়ার্ডিয়াল অফ মাই লাইফ। স্বজন যারা ঈর্ষা, হিংসা, বিদ্বেষ করছে, ঠাকুর অদ্ভুত ভাবে বলছেন চলা বলাই বলে নেয় কেমন মানুষ কি বা চায়। সুতরাং এই দেখেই তিনি একটি শব্দ ব্যবহার করে বলছেন অবিরোধী নিরোধ। এই শব্দটি অধ্যাপক শরৎচন্দ্র হালদারকে তিনি বলছেন অবিরোধী নিরোধ। আমি যদি বুঝতে পারি এইরকম মার্গের, এরকম ক্যারেক্টারের, এরকম স্পেসের, এরকম স্টেজে, তাহলে পরে আমার নিজস্ব গার্ডওয়াল সেরকম করে রেখে ওর সঙ্গে হৃদ্য মেলামেশার সম্পর্ক নিয়ে চলা। আমার ক্ষমতা নিয়ে কে কানেকশন করবে, যেমন বাড়ি থেকে এখনই আমরা সবাই সরাতে পারবো না। ও যতক্ষণ না অ্যানিহিলেট করছে ততক্ষণ কানেকশন করা সম্ভব না। হ্যাঁ, একটা ভাবে সম্ভব যদি ইনিশিয়েশন হয়, একটা ভাবে সম্ভব যদি দীক্ষা গ্রহণ করে।
আমাকে সেরকম জিজ্ঞেস করতে পারে ফিজিক্সের কথা বলছেন, দীক্ষা নিলাম আমি এখন 60 বছর কি 65 বছর কি 55 বছর, এখন দীক্ষা নিলাম এতদিনের ক্রোনোলজিক্যাল হ্যাবিট চেঞ্জ করবে? ইয়েস, ওর পদার্থবিজ্ঞান স্বীকার করছে ফোর্স এন্ড ডিসপ্লেসমেন্ট, ওর ফিজিক্স স্বীকার করছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। এই মাইকে স্ট্যান্ড আমরা সবাই চলে গেলে থেকে যাবে যদি ও হাতে করে না বুঝিয়ে দিয়ে যায়। ঠিক আমি আমার ক্রোনোলজিক্যাল হ্যাবিট এবং ক্যারেক্টার এইরকমই থেকে যাবো, চেঞ্জ করতে পারবো না। যখন আমাকে কোনো দীক্ষার মধ্যে বীজ নাম দেওয়া হবে, আর এই বীজ নাম এবং এই প্রসিডিওর আমি যখন কন্টিনিউয়াসলি সিনসিয়ারলি প্র্যাকটিস করতে থাকবো, তখন আমি যে ক্যারেক্টার ছিলাম, যে বংশগণির যে ধারাকে বহন করছিলাম, ধীরে 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 আমি আপডেট করতে থাকবো। এখন তোমার আইডিয়াল আমি ধীরে ধীরে নিজেকে আমার এখান থেকে ডিসপ্লেস করে আমার আইডিয়ালের আইডিওলজিতে নিজেকে রিপ্লেস করতে পারবো। এই পদ্ধতি সৎসঙ্গ আন্দোলন বলে। একেই ঠাকুর অনুকূলচন্দ্র ধর্ম বলে চিহ্নিত করেছেন। একেই ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন যে সামগ্রিক ধর্ম সপরিবেশ পালন করা। আমার কথা উপসংহার করবে। ঠাকুরকে জিজ্ঞেস করছেন, আরে পিতৃভক্ত বাবা মা আমরা জানি, খুব ভালো রেজাল্ট করেছেন, কৃতি সন্তান কৃতি ছাত্র আমরা জানি। আচ্ছা, আপনি বলতে পারেন ঠাকুর কৃতি বাবা কৃতি মাকে? আপনি বলতে পারেন কৃতি বাবা এবং কৃতি মাকে? ঠাকুর তার উত্তর দিয়ে বলছেন, হ্যাঁ বলা যায়। বাড়ি ভদ্র বানিয়ে যাওয়াটা কৃতি বাবা মার পরিচয় নয়। এরকম ধনাঢ্য ব্যক্তি ফোরসাল ছিলেন সারা বিশ্বে, এখন অনেকে আছেন ধনাঢ্য ব্যক্তি। ধীরুভাই আম্বানির পরে আরো অনেকে আছেন, মুকেশ অনিল অনেকেই আছেন, একজন ডুবছে একজন উঠছে, এরকম প্রায় দেখতে পাচ্ছি। সুতরাং এরকম ধন দৌলত ঐশ্বর্য বৈভব কৃতি বাবা মার চিহ্ন নয়। কৃতি বাবা মাকে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন পরিষ্কার ভাষায়, যে সন্তান তার বাবাকে অতিক্রম করে চলে যায়, যে সন্তান তার মাকে অতিক্রম করে চলে যায়, কি অতিক্রম করবে? আমার বাবাকে যত মানুষ চিনতেন, জানতেন, শ্রদ্ধা করতেন, ভক্তি করতেন, মান্যতা দিতেন, এবং এই সমস্ত কার্য সম্পাদন বাবা অসম্পূর্ণ রেখেছেন এবং স্বপ্নের মধ্যে ছিল, পরবর্তী উত্তর পুরুষ উত্তরকালের প্রজন্মের সন্তান হিসেবে আমি তার পুঙ্খানুপুঙ্খ পরিপূর্ণতা প্রাণ প্রতিষ্ঠা করে দান করছি। যখনই এই অপটিমায় আমি নিজেকে যতটা এগিয়ে দিতে পারছি, একই সঙ্গে আমার এনভায়রনমেন্ট যত স্প্যান করছে, যত এক্সপ্যানশন হচ্ছে, যত মানুষ আমার বাবাকে যে দৃষ্টিকোণ থেকে চিনতেন, জানতেন, আমাকে সেই দৃষ্টিকোণ থেকে তো বটেই, আরো বৃহত্তর দৃষ্টিকোণ থেকে আমার সঙ্গে সম্পৃক্ত সম্বন্ধায়িত হয়ে আরো বৃহত্তর ভাবে আমাকে চিনছেন, জানছেন, এবং সাইমালটেনিয়াসলি আমি ওখানে গৃহীত হচ্ছি, সম্মানিত হচ্ছি। সেখানে ঠাকুর অনুকূলচন্দ্র বলে ওই বাবাই সম্মানিত হচ্ছে, ওই বাবাই প্রতিষ্ঠিত হচ্ছে, ওই বাবাই প্রণাম পাচ্ছে, ওই বাবাই তোমার সমস্ত কিছু গ্রহণ করছে। কেন তুমি ডিসেন্ডেন্ট ক্যারিয়ার, তোমার এই পূর্বপুরুষের ক্যারিয়ার হিসেবে তুমি যত এগিয়ে যাচ্ছ, তোমার পূর্বপুরুষ তোমার ভেতর থেকে কেমন ভাবে এগিয়ে যাচ্ছে। এইখানেই বাবার সার্থকতা, এইখানেই জন্মদাত্রী সার্থকতা। আজকের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে থেকে মৃত্যুকে আমিও সুরকান্ত বিশ্বাস করি না, আমার গুরুদেব বিশ্বাস করতেন না। তিনি বলতেন মা আমার কাছে নেই। ওর মাতৃ বিয়োগের পর উনি বলছেন মা আমার কাছে নেই, কিন্তু মা না থাকার কষ্ট আমার কাছে মা হয়ে গেছে আছে। রবীন্দ্রনাথকে জিজ্ঞেস করেছিলেন আপনার সন্তান বিয়োগ হলো, আপনি আছেন দুঃখ আছেন কিন্তু কবিতা লিখছেন। রবীন্দ্রনাথ স্পষ্ট ভাষা উত্তর দিয়ে বলেছেন আমি জীবনে বিয়োগ জানিনি। আরে কাব্য করছেন, বিয়োগ জানেন না, যে ডেপুটি পড়ে আছে। উনি বললেন যে তুমি আমার সামনে এখানে দাঁড়িয়ে কথা বলছো, এই ঘর তো সবসময় থাকবে না। যখন এই ঘরটি ওপরে যাবে ঠিক তক্ষুনি যদি এসে আমাকে কেউ জিজ্ঞেস করে ইনি এতক্ষণ কথা বলছিলেন গেলেন কোথা, আমি আমাকে সঙ্গে সঙ্গে বলবো হ্যাঁ এখানে আমার সামনে নিয়ে দেখো এই ঘরে ও ঘরে সে ঘরে অন্য কোনো ঘরে আছে। আমার সামনে যে নেই সে এলোকে ওলোকে গোলোকে গোলকে গোলকে অন্য কোথাও না কোথাও আছে। এই জন্য যে চোখ দরকার, সেই চোখকে প্রতিস্থাপন করবার জন্য, আধুনিক মেডিকেল সার্জারি, কনস্ট্রাকটিভ সার্জারি করবার জন্য দীক্ষা কম্পালসারি। দীক্ষার ভেতরতেই আমাদের এই মান অনুমোদন হতে পারে। যারা এতক্ষণ কথা শুনলেন, রাত্রি 8:10 ছুঁই আপনাদের প্রত্যেকের আবার দীর্ঘ নিরোগ সুস্থ সুন্দর সামগ্রিক বিশ্বময় জীবন আমার গুরুদেব শ্রী ঠাকুরের সেবাদ পথে আন্তরিক অমলিন অকৃত্রিম নিবেদনের সঙ্গে আমি বলি আপনাদের প্রত্যেকে জয় জয়কার হোক। আপনাদের যারা অ্যাপ্রিসিয়েট করবে
আপনার পূর্বপুরুষকে অ্যাপ্রিসিয়েট করবে, আপনাকে যারা শ্রদ্ধা সম্মান মর্যাদার সঙ্গে গ্রহণ এবং স্বীকার করবে, আপনাদের সঙ্গে সঙ্গে আপনার পূর্বপুরুষ সেখানে স্বীকৃত এবং প্রতিষ্ঠিত হবেন। ঠাকুর তাই বলতেন যে তোকে অ্যাপ্রিসিয়েট করবে সে আমাকে অ্যাপ্রিসিয়েট করবে। তাই আবার বলি আপনাদের জয় 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 হল বন্দে পুরুষোত্তম।